ওয়েলকাম টু ইনফরমেশন গিট। আমি রঞ্জিত। আচ্ছা, ধরুন যদি জার্মানি ও এক্সিস গ্রুপ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতে যেত, তাহলে পুরো পৃথিবীতে কী কী চেঞ্জেস হতো, এশিয়াতে কী কী চেঞ্জেস হতো, আর আমাদের প্রিয় ভারতবর্ষে কী কী চেঞ্জেস হতো। পুরোপুরি যে এটাই হতো এটা বলা কখনো পসিবল না, কিন্তু ওই টাইমের কিছু জিওপলিটিক্যাল রিলেশনশিপ ও ফ্যাক্টসের ওপর বেস করে, বা ওই টাইমে একে অপর দেশের সাথে যে রকমের রিলেশনশিপ ছিল পলিটিক্যাল, সেই সব কিছু ফ্যাক্টসের উপর আমরা বিশ্লেষণ করে আজকে আমরা যেগুলো বুঝতে পেরেছি সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি এটাই বলতে পারি যে আজকের ডেটে আমরা যে 2024-এ দাঁড়িয়ে যে দেখছি যে ওয়ার্ল্ডের সুপার পাওয়ার ইউএসএ, সেটা তো কোনোভাবেই হতো না। কারণ যদি জার্মানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতে যেত, তো জার্মানি মেবি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার হয়ে যেত। আর আমাদের এশিয়াতে সব থেকে শক্তিশালী দেশ এখন যেমন চীন আছে, তখন সেটা জাপান হয়ে যেত। তো চলুন দেখে নেওয়া যাক যে যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জার্মানি আর অ্যাক্সিস গ্রুপ জিতে যেত, তাহলে ভারতবর্ষের মধ্যে কী কী চেঞ্জেস আসতো। ভারতবর্ষ ডেমোক্রেসি দেশ হতো না। হ্যাঁ, ঠিকই বললাম, ডেমোক্রেসি কখনোই ভারতে হতো না। যখনই জার্মানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতে যেত, স্বাভাবিকভাবেই ওই সময় ইউরোপ, আফ্রিকা, আরবের অনেক জায়গায় জার্মানি তার নিজেদের অধীনে নিয়ে নিত। তো সুয়েজ ক্যানাল, যেখান দিয়ে আমাদের ভারতের সাথে ইউকে ট্রেড হতো, মেনলি জিনিসপত্র আদান প্রদান হতো সমুদ্রপথে, সেই সুয়েজ ক্যানালটা এমন একটা জায়গা যেটার মাধ্যম দিয়ে যাওয়াটা সব থেকে শর্টেস্ট রুট হয়। যদি আপনি ওই সুয়েজ ক্যানালকে না ইউজ করেন, তাহলে আপনাকে অনেক ঘুরে অনেক লং ডিস্টেন্স অতিক্রম করতে হবে ইউকে থেকে ভারতবর্ষে, বা ভারত থেকে ইউকে যাওয়ার জন্য। তো স্বাভাবিকভাবেই সুয়েজ ক্যানাল জার্মানির আন্ডারে চলে আসলে ইউকের আমাদের ইন্ডিয়ার সাথে ট্রেড করতে বা কানেকশন রাখতে অসুবিধা হতো। তো ইউকেকে বাধ্য হয়েই আমাদের ইন্ডিয়াকে স্বাধীনতা দিয়ে দিতে হতো, কারণ ওই টাইমে আমাদের ভারতের মধ্যে আজাদিন ফৌজও আরও বেশি শক্তিশালী হয়ে উঠত। কারণ নেতাজি আজাদিন ফৌজ যেটা আমাদের তৈরি করে গিয়েছিল, সেটা যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতে যেত তাহলে তো আরও শক্তিশালী হয়ে যেত, কারণ জাপানের সাপোর্ট ছিল, জার্মানির সাপোর্ট ছিল ব্যাক থেকে। তো মেবি 1947-এর আগে 1945-এর মধ্যেই আমাদের ভারত স্বাধীন হয়ে যেত। আর যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বোস ওই টাইমে বেঁচে থাকতেন, কারণ ইউরোপে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়, আমাদের যে নেতাজির প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা তার পরেই হয়েছিল। তো মেবি হয় যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওই টাইমেই শেষ হয়ে যেত, যে টাইমে হয়েছে ওই টাইমেই যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইউরোপে শেষ হয়ে যেত, তাহলে মেবি আমাদের নেতাজির প্লেন ক্র্যাশ হওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না। এবার ওই প্লেন ক্র্যাশে যে নেতাজি মারা গিয়েছিলেন, সেটা একটা অন্য রকমের কন্ট্রোভার্সি আছে। সো এই ব্যাপারে আমি এখন বলতে চাইছি না, বা ডিটেলসে আলোচনা করতে চাইছি না। আর একটা কথা, ইউকেকে বাধ্য হয়েই ইন্ডিয়াকে স্বাধীনতা দিয়ে দিতে হতো, কারণ ইউকে যখনই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হেরে যেত, তো ওদের নিজেদের দেশের মধ্যেই অনেক ইকোনমি, অনেক পলিটিক্যাল আনস্টেবল হয়ে যেত। দেশ যখন একটা যুদ্ধে হারবে, তখন সেই দেশের মধ্যে অনেক কিছু প্রবলেম স্টার্ট হয়ে যায়। তো ইন্ডিয়াকে রুল করা ওই টাইমে ইউকের মধ্যে আর অ্যাফোর্ড করতে পারতো না ইউকে অ্যাকচুয়ালি। তো বাধ্য হয়েই স্বাধীনতা দিয়ে দিত। এবার বলছি কেন ডেমোক্রেসি হতো না ভারতবর্ষ। দেখুন, নেতাজি ওই টাইমে কিন্তু, যখন যে টাইমে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল, নেতাজি কিন্তু ইন্সপায়ার হয়েছিল জাপান বা জার্মানি বা হিটলার এদের থেকে। কারণ ওই টাইমে ও দেখেছিল যে এরাই জিতছে, মেনলি এটাই ওর আইডিওলজি। কিন্তু মোটেও ডেমোক্রেসি ছিল না নেতাজির আইডিওলজি অটোক্রেসি ছিল, এক না একতন্ত্র যেটাকে বলা হয়। তো যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতে যেত, তাহলে তো অবভিয়াসলি পৃথিবীতে অনেক দেশই আজকে ডেমোক্রেসি হতো না, অনেক দেশই আজকে অটোক্রেসি হয়ে যেত। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতে যাওয়ার পর ইউএসএ পুরো ওয়ার্ল্ডে ডেমোক্রেসি স্প্রেড করেছিল অ্যাকচুয়ালি। তো তখন জার্মানি যখন জিততো, জার্মানি অটোক্রেসি স্প্রেড করতো। তো বাই ডিফল্ট সেটা একটা কারণ ছিল। আর যেহেতু নেতাজি আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতেন, আর নেতাজির আইডিওলজি অটোক্রেসি ছিল, মোটেও ডেমোক্রেসি ছিল না, সো আমাদের ইন্ডিয়া অটোমেটিক্যালি অটোক্রেসি কান্ট্রি হতো, কোনোভাবেই ডেমোক্রেসি হতো না যদি নেতাজি আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতেন। তো এটাই হচ্ছে মেন কারণ। সম্ভবত পাকিস্তান, বাংলাদেশ আলাদা দেশ হতো না, কারণ মোহাম্মদ আলী জিন্নাহ একবার বলেছিলেন, আই ক্যান অ্যাকসেপ্ট অনলি ওয়ান লিডার অ্যান্ড দ্যাট ইজ সুভাষচন্দ্র বোস। এই কথাটা কিছুদিন আগে আমাদের এনএসএ, এখনকার যে আমাদের ইন্ডিয়ার যে এনএসএ আছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার, উনিও কিছুদিন আগে এই কথাটা বলেছিলেন। আর ধরুন যদি বাংলাদেশ, পাকিস্তান যদি আলাদা আলাদা দেশ না হতো, তাহলে আমাদের যেই পাকিস্তানের সাথে এতবার যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধটা হতো না। এতে দু দেশের মধ্যেই যে অনেক টাকা নষ্ট হয়েছে না, যুদ্ধের জন্য হতো প্রচুর টাকা খরচ হয়, তো সেই টাকাগুলো খরচাই হতো না। সো ইন্ডিয়া ওই টাকা ইউজ করে আরও বেশি ডেভেলপ করতে পারতো। প্লাস আমাদের যে এত সেনা, ইন্ডিয়ারও সেনা শহীদ হয়েছে, পাকিস্তানেরও অনেক সেনা মারা গেছে, তো এত সেনাও মারা যেত না, এত ঝামেলাও হতো না। তো অটোমেটিক্যালি এইসব আমাদের এই রিজনটা অনেক স্টেবল হতো। এখন যদিও স্টেবল হয়ে গেছে, বাট ধরুন যে টাইমে পার্টিশন হয়েছিল, ওই টাইমে কত দাঙ্গা ঝামেলা হয়েছিল। তারপর 1971 যখন বাংলাদেশ ইন্ডিয়া ভাগ হয়, তখনও অনেক ঝামেলা হয়েছে। তো এই সব ঝামেলাগুলো হতো না, ফলে আমাদের এই রিজনটা অনেক স্টেবল থাকতো, প্লাস অনেক ডেভেলপমেন্টও হতো। আজ পাকিস্তানের অবস্থা খুবই শোচনীয়,
যদি ইন্ডিয়ার সাথে অ্যাড থাকতো মেবি হয়তো পাকিস্তানের অবস্থাও আজকে খুব ভালো থাকতো, কারণ তখন ইন্ডিয়ারই পার্ট থাকতো। তো এটা একটা বড় কারণ। ইন্ডো চায়না ওয়ার, যেটা আমাদের চায়নার সাথে 1962-তে ওয়ার হয়েছিল, সেটা হতো না। কারণ আপনাকে একটা কথা বলি, যখন আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে যখন জাপান তো অ্যাকচুয়ালি ক্যাপচার করে নিয়েছিল, তো জাপান যখন নেতাজিকে অ্যাজ এ গিফট হিসাবে দিয়ে দিয়েছিল, তো ওখানকার প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার সব কিছু নেতাজি নিজে ছিল। আর ওই দেশটাকে যখন মানে অন্য দেশ, একটা দেশ হলেই আপনি বলে দিলেন আমার একটা দেশ হয়ে গেল, সেটাকে তো অন্য দেশকে মানতে হবে, তবেই না আপনি দেশ হবেন। তো তখন ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে যে কটা দেশ স্বীকার করেছিল যে হ্যাঁ ওটা একটা স্বাধীন দেশ, তার মধ্যে চায়না একটা ছিল। আর একটা কারণ হচ্ছে, হ্যাঁ সরি, আর একটা এই ব্যাপারটাতেই বলে দিই, তো চায়নার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক ভালো সম্পর্ক ছিল। কারণ বলছি, যখন জাপানের সাথে চায়নার যুদ্ধ হয়েছিল, ইন্দো-চীনা যুদ্ধ যেটাকে বলা হয়, তখন আমাদের ভারত থেকে নেতাজি আমাদের ইন্ডিয়া থেকে ডক্টরস পাঠিয়েছিলেন চায়নার মধ্যে, যেখানে চায়নার যে সৈনিক যারা আহত হচ্ছে তাদের হেল্প করার জন্য। আর ইন্ডিয়ার সাথে চায়না তখন সম্পর্ক ভালো ছিল, অন্তত নেতাজির সাথে। তো মেবি এটা একটা কারণ হতে পারে যে যদি নেতাজি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হতো বা রাষ্ট্রপতি হতো, তাহলে চায়নার সাথে ভারতের যুদ্ধ হতো না। আর একটা কারণ হচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইমে জাপান চায়নার প্রায় 25% জায়গা অধিগ্রহণ করে নিয়েছিল। তো মেবি তখন জাপান তো অবভিয়াসলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতলে আমাদের এশিয়ার সব থেকে বেশি পাওয়ারফুল দেশ হয়ে যেত। আর একটা কথা, চায়না আর জাপানের সম্পর্ক আজকের দিনেও খারাপ আছে, বাট তখন আরও বেশি খারাপ থাকতো। তো চায়না সেই জায়গাটাকে রিকভার করার জন্য বেশিটাই জাপানের সঙ্গে এঙ্গেজড হয়ে থাকতো। ওদের আলাদা করে আবার ইন্ডিয়াতে যে অ্যাটাক করেছিল, সেটা করার কোনো জায়গায় আসতো না, মানে অ্যাফোর্ডই করতে পারতো না, নিজেরাই অনেক আনস্টেবল থাকতো। তো ইন্ডিয়াকে আবার নতুন করে অ্যাটাক করার মতন ওদের কাছে কোনো পসিবিলিটিই থাকতো না। সো ইন্ডিয়া চায়নার ওয়ার হতো না। আমাদের জাকসাইচিন ওই টাইমে, যেটা আমাদের চায়না আমাদের ইন্ডিয়া থেকে অধিগ্রহণ করে নিয়েছে, এখনও যেটা করা আছে চায়নার আন্ডারে আছে, ওটা ইন্ডিয়ারই পার্ট, আকসাইচিন। সো ওটা তো হতো না। তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তখন অনেক বড় দেশ হয়ে থাকতো, এত ডিসপিউট থাকতো না, অনেক কিছু চেঞ্জ হতো। ভারতের ডিফেন্স সেক্টর আরও বেশি স্ট্রং হয়ে যেত, কারণ নেতাজি অ্যাকচুয়ালি ডিফেন্সের ওপরটারই এই সব জিনিসের ওপর বেশি ইনভেস্ট করতো। এটা স্বাভাবিক, কারণ ওর আইডিওলজি এই টাইপের ছিল যে কোনো দেশকে শক্তিশালী হতে গেলে তার ডিফেন্সকে স্ট্রং হতে হবে। সো অটোমেটিক্যালি মিলিটারি তো বিভৎস স্ট্রং করতো, আর ইন্ডিয়ান লোকজন আরও বেশি ডিসিপ্লিনড হতো, আরও বেশি আমাদের ইন্ডিয়া ডেভেলপ হতো। এটা একটা কারণ। ভারত নিউক্লিয়ার বম অনেক আগেই মানিয়ে নিত, কারণ আমাদের মহান সায়েন্টিস্ট হোমি ভাবা হঠাৎ করে মারা যেত না, ইউএসেরও কোনো প্রেশার থাকতো না ভারতের ওপর। ওই সময় ইউএসএ সুপার পাওয়ার থাকতোই না, তো ভারতের উপর কিসের প্রেশার থাকতো ইউএসএর? তখন জার্মানি পাওয়ারফুল কান্ট্রি হতো। আর যেহেতু জার্মানির সাথে আমাদের ভারতের নেতাজির সম্পর্ক ভালো ছিল, তো মেবি আমাদের হয়তো হেল্পও করতো জার্মানি এই টেকনোলজির ওপর ডেভেলপ করার জন্য, কাজ করার জন্য। আর আমাদের অনেক সায়েন্টিস্ট যেগুলো কেরালে মারা গেছিলো, বা হোমি ভাবার যে আমাদের যে সায়েন্টিস্ট হঠাৎ করে মারা যেত না, তার পিছনে কে দায়ী সবাই জানে। তো আমি ডিটেলস হয়তো বলতে চাইছি না। ইসরো আরও বেশি শক্তিশালী ও সফল অর্গানাইজেশন হতো, কারণ ভারত তখন ডিফেন্স ও সায়েন্সে অনেক বেশি অর্থ খরচ করতো। আর আমাদের অনেক সায়েন্টিস্ট কেরলে মারা যেত না। এবার একটু নাসার কথা বলি। মেবি নাসা এত সাকসেসফুল অর্গানাইজেশন হতে পারতো না, অথবা নাসা তৈরি হয়তো অনেক পরে হতো। কারণ নাসা তৈরি হওয়ার সময় যেসব বড় বড় সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ছিল, তার বেশিরভাগই নাজি জার্মানি ছিল। ইউএসএ একটা অপারেশন করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, অপারেশন পেপার ক্লিপ বলে। সেখানে কি করেছিল, নাজির যেসব বড় বড় সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে ইউএসএ নিয়ে চলে এসেছিল। পরে জানা যায়, সারা পৃথিবী জানতে পারে অনেক পরে, ওই টাইমে তো জানতো না কেউ, অনেক পরে জেনেছে। তো এটা হয়েছিল। তো যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতে যেত জার্মানি, তাহলে তো ওই সব সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ইউএস আসার কোনো প্রশ্নই থাকতো না, ওরা নিজেদের দেশে আরও বেশি ডেভেলপ করতো। তো মেবি তখন হতে পারে যে এখন যেমন নাসা আছে ওয়ার্ল্ডের টপ স্পেস অর্গানাইজেশন, মেবি তখন জার্মানির যে স্পেস অর্গানাইজেশন বানাতো, সেটা হতো আজকের ডেটে ওয়ার্ল্ডের সব থেকে টপ মোস্ট। তো আজকের ভিডিও এটুকুই, চলুন পরে আবার কখনো দেখা হবে। থ্যাংক ইউ।